প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের আজকের এই স্পেশাল ৩০০ নম্বর এপিসোডে। বহু প্রতীক্ষিত আমাদের এই ৩০০ নম্বর এপিসোড। আমার নিজেরই এত এক্সাইটেড লাগছে আজকের এপিসোড শুরু করতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আজকের এই স্পেশাল এপিসোডের দিনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেলকে এত সাপোর্ট, এত ভালোবাসা দেবার জন্যে। আর সব থেকে বড় কথা, যারা এতদিন আমাদেরকে ঘটনা পাঠিয়ে এসেছো তাদের কথা তো বলতেই হয়। আজকের আমাদের এই ছোট্ট চ্যানেলের যেটুকু সাফল্য এসছে তার পেছনে তোমাদের অবদান কম কিছু নয়। কেননা আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলের যে কন্টেন্ট সেটা তোমরাই পাঠাও, এবং তোমরা যদি ঘটনা না পাঠাও তাহলে তো চ্যানেলটাই থাকবে না, তাই না? আবারও সকলকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে থাকছে 4টে ঘটনা। প্রথম ঘটনা যার পড়ে শোনাবো, বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি। আমাদেরকে শান্তা বহুদিন আগেই এই ঘটনা পাঠিয়ে রেখেছিল এবং ও অনুরোধ করেছিল যে এই ঘটনা যেন ৩০০ নম্বর এপিসোডে পড়ে শোনানো হয়, সেটাই করতে চলেছি। দ্বিতীয় ঘটনা যার পড়ে শোনাবো তার নাম অর্পিতা ভৌমিক, কাছড়াপাড়া থেকে। তৃতীয় ঘটনা আমাদেরকে পাঠিয়েছে হুমায়রা, পুরান ঢাকা, বাংলাদেশ থেকে। প্রেতপক্ষে পাঠানো এটা হুমায়রার ৩ নম্বর ঘটনা। আর সবশেষে থাকবে একটা ছোট্ট ঘটনা। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের স্পেশাল ৩০০ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাজদা, আমি ঢাকা সাভার থেকে শান্তা আক্তার মুন্নি বলছি। আজকে আমি আমার সাথেই ঘটে যাওয়া কিছু ছোট ছোট ঘটনা উল্লেখ করব। জানি না তোমাদের কেমন লাগবে, তবে ঘটনা শুরু করার আগে প্রথমেই দাদা আমার ভালোবাসা নিও। আর প্রেতপক্ষের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার ঘটনা তোমাদের ভালো লাগে এতে আমি অনেক খুশি। আরও আমার ঘটনা যদি শুনতে চাও আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি রাজদাকে পাঠিয়ে দেব। ঘটনা শুরু করা যাক। ঘটনা নম্বর 1। আমাদের গ্রামে এক মামা থাকতো, বলতে পারো পাড়া তো মামা। তোমরা যারা আমার আগের ঘটনা শুনেছ তোমরা জানো যে আমার নানুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, তো এই মামা সেখানেই থাকতেন। তার নাম ছিল ইমরান। ছোটবেলা থেকে তিনি আমাদেরকে খুব ভালোবাসতেন, আদর করতেন। অনেকদিন হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ নেই। একদিন হঠাৎ শুনলাম তিনি ঢাকার কোনো এক ভার্সিটিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই জিনিসটা ভাবতে আমার খুব কষ্ট লাগে। এত মেধাবী একজন ছেলে কি করে কাজটা করতে পারে? আমি একদিন রাতে স্বপ্ন দেখলাম এই ইমরান মামা আমার কাছে এসে কান্না জড়িত গলায় আমাকে বলতে লাগলো, মুন্নি বিশ্বাস কর আমি নিজে সুইসাইড করিনি, আমাকে হত্যা করা হয়েছে। তুই দয়া করে আমার মাকে বলিস তার ছেলে আত্মহত্যা করেনি, তাহলে আমার মা জানতে পারবে যে তার ছেলে এরকম ঘৃণ্য কাজ কখনোই করতে পারে না। সত্যি পরবর্তীকালে জানা গিয়েছিল যে আমার এই ইমরান মামা আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছিল। ঘটনা নম্বর 2। আমি একদিন রাতে আনুমানিক 2টো কি 3টে হবে, আমার বাথরুমে যাবার প্রয়োজন হয়ে পড়েছিল। বেসিনে জল খুলে মুখ হাত পায়ে জল দিয়ে আমি যখন আয়নার দিকে তাকাই, হঠাৎ করেই আমি দেখতে পাই আয়নায় যে প্রতিবিম্ব পড়েছে সেটা তো আমি, কিন্তু আমার চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে আর মুখে লেগে আছে এক অদ্ভুত হাসি। কিন্তু আমার চোখ তো এমন নয়, আর আমি হাসছিও না। এটা দেখে আমি চিৎকার করে উঠি, আম্মু! আম্মু তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে বকা দিয়ে বলে, রাতে কখনো আয়না দেখতে নেই, তোমাকে কতবার বলেছি। কিন্তু এই ঘটনার যে কি ব্যাখ্যা আমার জানা নেই। ঘটনা 3। আমি একদিন ঘুমিয়েছিলাম দিনের বেলায়। হঠাৎ করে আমার মনে হলো, না এখানে মনে হলো বললে ভুল বলা হবে, আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমার পা টেনে বালিশ থেকে অনেকটা দূরে বিছানা থেকে টেনে নিয়ে নামালো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি সেই সময়। আমি জেগে উঠে অনুভব করি যে আমার রুমে আমি একা নই, আমার খুব কাছে কার যেন উপস্থিতি অনুভব করতে পারছি। সে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আমি একটা শব্দ পাই, কেউ যেন আমার বিছানায় উঠেছে। আমি দ্রুত গতিতে ভয় পেয়ে আমার ঘর থেকে দৌড়ে বেরিয়ে যাই। ঘটনা 4। একদিন ভোরবেলায় আমি তাকিয়ে দেখলাম আমার ভাই আমাকে বলছে, আপু আম্মু তোমাকে আমটা দিয়েছে, খাওনি কেন?
তখন আমের সময় ছিল। আমি ঘুম চোখে উঠে দেখলাম আমার পায়ের কাছে একটা আম রাখা রয়েছে। আমি ঘুমের ঘোরেই ভাইকে বলি, ঠিক আছে আমি খেয়ে নেব। তারপর সম্বিত ফিরতে আমি মনে করলাম আমার রুম তো ভেতর থেকে বন্ধ থাকে, কখনই বা মা এলো আম দিতে, আর আমার ভাইও বা ঘরে ঢুকলো কিভাবে। আমি তাড়াতাড়ি উঠে দেখলাম সত্যি আমার পায়ের কাছে একটা টুলের ওপর একটা সুন্দর লাল হলদে রঙের আম রাখা রয়েছে। আমি তাড়াতাড়ি দরজা খুলে আমার ভাইকে ডেকে বলি, এই তুই আমার ঘরে ঢুকলি কিভাবে, আর এই আম মা কখন রাখলো? আমার ভাই আমাকে বলল, আপু তুমি কি পাগল হলে? নিজেই তো বলছো দরজা খুলে তুমি বাইরে বেরোলে, তাহলে আম্মু কিভাবে তোমার ঘরে ঢুকবে, আর আমিও বা তোমার ঘরে কিভাবে ঢুকবো? আমি ঘরে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। সত্যি তো, আমি তো দরজা খুলেই ভাইকে ডাকলাম, তাহলে আমি কাকে দেখলাম? আমি তো স্পষ্ট অনুভব করলাম যে আমার ভাই এসেছিল। আর সেই আমটা কে রাখলো? কোনো উত্তর আমার কাছে নেই। ঘটনা নম্বর 5। একদিন আমি কোনো এক কারণে আম্মুর কাছে অনেক মার খাই, তাই কান্না করতে করতে সোফায় বসেছিলাম। আম্মু তখন খাটে শুয়েছিল। হঠাৎ করে আমার চোখ গেল পাশের সোফায়। দেখতে পেলাম অনেকগুলো পুরুষ আর মহিলা সোফায় বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এটা দেখে আমি চমকে উঠি আর আম্মুকে বলি, আম্মু ওরা কারা? আম্মু রাগত কণ্ঠে বলল, কি হয়েছেটা কি? ওরা কারা মানে কে? আম্মু বিছানা থেকে উঠে সোফার দিকে তাকায় আর আমাকে বলে, কি কারা? আমি তাকিয়ে দেখলাম সোফায় কেউ নেই। আর তারপর আম্মুর কাছে আমি আরো মার খাই। আমি প্রচন্ড রেগে যাই, কিন্তু আমি কিচ্ছু বলিনি। ঘটনা নম্বর 6। আমি যখন ছোট ছিলাম আমি ছিলাম প্রচন্ড দুষ্টু। আমার নানুর বাড়ির পেছনের জায়গাটা জঙ্গলে ভরা। এখনো সেই জায়গাটা একই রকম রয়েছে। যেহেতু আমি চঞ্চল ছিলাম, আমি নানুর বাড়ির পেছনের জায়গাটায় দড়ি দিয়ে গাছে চড়ার একটা খেলা খেলতাম। এই ঘটনাটা আমার ঠিক মনে নেই, আমি মায়ের থেকেই শুনে তোমাকে লিখছি। আমি একদিন এমনই সেই দড়ি বেয়ে গাছে ওঠার চেষ্টা করছি, আর ঠিক সেই সময় আমি হঠাৎ করেই সেখান থেকে পড়ে যাই। আমি চিৎকার করে উঠি আর আমার বাড়ির সকলে দৌড়ে এসে দেখে আমি পড়েছি তো পড়েছি এমন ভাবে যে আমার গলায় সেই দড়ি পেঁচিয়ে গেছে। কাঁটা ঝোপঝাড় সেইখানে থাকার জন্যে আমার কাছে কেউ আসতে পারছিল না, কিন্তু আমার নানুর বাড়ির পাশের বাসার এক মামা কোনো রকমে পাঁচিল টপকে কাঁটা ঝোপ পেরিয়ে আমাকে উদ্ধার করে। আমার সারা মুখে ক্ষতচিহ্ন ছিল। বড়রা নিজেদের মধ্যে বলাবলি করে কেউ আমাকে নাকি মারার চেষ্টা করেছিল। আমার মুখ পুরো কালো হয়ে গিয়েছিল, শরীরের বিভিন্ন জায়গায় টাটকা ক্ষতর দাগ। কিন্তু এই ঘটনা ঘটালো কে? কেউ জানল না। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলি, কেউ আমাকে মারার চেষ্টা করেনি। তাহলে এই ঘটনা ঘটল কিভাবে? ঘটনা নম্বর 6। একদিন ইফতারের সময় আমরা সবাই ইফতারি করতে বসবো। আমার ছোট ভাইটা বাসায় তখনও আসেনি। হঠাৎ করেই দেখলাম আমার ভাই কোথা থেকে এলো আর তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু আরিফ তো ফিরল, ওর মনে হয় ভালো লাগছে না, ওর ইফতারিগুলো রেখে দাও, ও পরে খেয়ে নেবে। কিছুক্ষণ পরে আমাদের সদর দরজায় আবার আওয়াজ হয়। আমি দরজা গিয়ে খুলে দেখি আমার ভাই আরিফ দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটু আগে ঘরে কে ঢুকলো? আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা খুলে দেখলাম সেখানে কেউ নেই। ঘটনা নম্বর 7। আমি একদিন প্রচন্ড অসুস্থ ছিলাম। তোমরা যারা আমার আগের ঘটনা শুনেছ, আমি সেই ঘটনায় বলেছিলাম যে আমি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। এক সময় এই ঘটনা সেই সময়কার। রাত তখন 2টো কি 3টে হবে। হঠাৎ করেই আমি কাঁদতে কাঁদতে আম্মুকে বলি, আম্মু আমি কবে সুস্থ হব? আম্মু আমাকে কোনো রকমে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সেই দিন স্বপ্নে আমি এক পুরুষ মানুষকে দেখতে পাই। সে আমাকে বলছে, তুই নামাজ পড়, তুই ঠিক হয়ে যাবি, শত কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বি। এখানে একটা অদ্ভুত কথা বলি, যে ভাষায় পুরুষ মানুষটি কথা বলছিল সেই ভাষাটা ছিল আমার অজানা, এক আঞ্চলিক ভাষা। কিন্তু আমি সে ভাষা বুঝলাম কি করে, সেটাই একটা বিশাল বড় রহস্য আমার কাছে। ঘটনা নম্বর 8।
আমার মাঝে মধ্যেই একটা সমস্যা হতো। আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন দেখতাম আমার জামা কাপড় ঠিকঠাক নেই। আম্মুর কাছে অনেকবার বকা খেয়েছি যে রাতে ঘুমানোর সময় তোমার জামা কাপড় ঠিক থাকে না কেন। বহুদিন এমন ঘটতে থাকায় আম্মু একদিন বেগতিক দেখে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায়, আর তখনই সমস্ত রহস্যের উদ্ঘাটন হয়। তিনি বলেন যে আমার ওপর কিছু জিনের নজর আছে। তারপর তিনি আমাকে পানি পড়া দেয়, আর এখন আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ। কিন্তু মাঝে মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই অনেক সুপুরুষ আমাকে নিয়ে টানাটানি করছে। আমি যেন এক অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি। সকালে উঠলে সেই স্বপ্নের কথা আমার তেমন মনে থাকে না, আবছা মনে থাকে। কিন্তু যে পুরুষ মানুষদের আমি স্বপ্নে দেখি তাদের চেহারাগুলো আমার মনে পড়ে না। আমার ঘটনা যদি ভালো লাগে ৩০০ নম্বর এপিসোডে তুমি সকলকে শুনিও। ভালো থেকো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। শান্তার পাঠানো অদ্ভুত কিছু ঘটনা কিন্তু শুনে নিলাম, খুবই ক্রিপি ব্যাপারগুলো। তবে আমার একটা কথা মনে হয়, যদিও সেটা পরবর্তী সময়ে উদ্ঘাটন হয়েছে, মানে ঘটনার শেষে উদ্ঘাটন হয়েছে যে শান্তার উপর অপদেবতার নজর ছিল, যেটাকে জিন বলা হয় বা অপদেবতা একই ব্যাপার। তবে শান্তা এখন ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আর আশা করব শান্তা যেন খুব ভালো থাকে, আর আগামী দিনে শান্তা যেন এমনভাবেই আমাদের আরও ভালো ঘটনা উপহার দিতে থাকে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে কাছড়াপাড়া থেকে অর্পিতা ভৌমিক। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩০০ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। অর্পিতা সরাসরি ঘটনা লিখেছে, আমি ছোটবেলা থেকেই ভূতের গল্পে ভীষণ আগ্রহী। যার সঙ্গেই দেখা হয় সুযোগ পেলেই জিজ্ঞাসা করি, ভূতের কোনো অভিজ্ঞতা হয়েছে? তাহলে আমাকে বলো না। এমন করে করে অনেক ঘটনাই আমি সংগ্রহ করেছি, যা তোমাকে এক এক করে পাঠাতে থাকব। 2014 সালের কথা। তখন আমার বয়স 14 বছর। মায়ের সাথে মামার বাড়িতে এসেছি। আমার মামাকে অনেক দিন পর পেয়ে তাকে বললাম, মামা একটা ভূতের গল্প বলো। প্রায় আধ ঘন্টা ধরে তাকে বিরক্ত করার পর অবশেষে তিনি রাজি হলেন, কিন্তু বললেন কোনো গল্প নয়, একটা ঘটনা শোনাতে পারি। এবং তিনি এও বলেন এটা নাকি তার নিজের জীবনেই ঘটে যাওয়া ঘটনা। তিনি যেমন ঘটনাটা বলেছিলেন সেরকমটাই বলার চেষ্টা করছি। এই ঘটনার সময়টা 80-র দশকের শেষের দিকে। আমার মামা তখন গ্রামের বাড়িতে থাকতেন, তবে সেই গ্রামের নাম আমি উল্লেখ করলাম না। তখন আমার মামা একেবারে যুবক, তবে তার একটা বদ অভ্যাস জন্মেছিল, সেটা হচ্ছে মদ খাওয়া। এখানে বলে রাখি, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিদিন মামা অল্প বিস্তর মদ খেতেন তার বন্ধুদের সাথে, আর সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার হেঁটে তিনি বাড়ি ফিরতেন একটা বনো পথ দিয়ে। আমাদের গ্রামের দিকে দুটো রাস্তা ছিল, একটা দিয়ে লোকজন যাতায়াত করত, আর আরেকটা পথ ছিল সন্ধে 6টার পর কোনো মানুষই সেখানে পা রাখত না, কারণ সেই পথে বহু পুরনো এক ভৌতিক কাহিনী প্রচলিত আছে। তবে সেটা মামা ঘটনার শেষে উল্লেখ করেছিলেন। একদিন সন্ধ্যা 7টা নাগাদ মামা প্রতিদিনের মতো মদ্যপ হয়ে হেঁটে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হন, আর সেই দূর রাস্তার মোড়ে এসে ভুলবশত সেই ভুতুরে রাস্তা ধরে ফেললেন। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর তিনি পৌঁছলেন একটা সেতুর কাছে। তিনি তখনই বুঝতে পারলেন যে তিনি ভুল পথে এসছেন। যদিও সেই পথ তাকে তার বাড়ির দিকেই নিয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে সেই ভুতুরে পথ যেটা দিয়ে মানুষ সন্ধ্যের পরে যায় না। তিনি কিছুটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, আর ঠিক তখনই তিনি শুনতে পেলেন তার পেছনে কিছু যেন একটা গড়িয়ে গড়িয়ে আসছে। জোরে নয়, ধীরে ধীরে, কিন্তু একটা অদ্ভুত শব্দে। মদ্যপ থাকার কারণে তিনি প্রথমটা পাত্তা দেননি, কেননা তার কান আর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছিল না। তবে ধীরে ধীরে সেই গড়ানোর শব্দটা আরো জোরালো হতে লাগলো, আর তার সাথে যোগ হলো একটা অদ্ভুত রোমহর্ষক শিড় শব্দ। তখনই হঠাৎ করে মামা পেছনে ফিরে তাকালেন। তিনি ভেবেছিলেন বন্য শুয়োরের উপদ্রব হবে, কেননা তখনকার দিনে এইসব গ্রাম্য পথে বুনো শুয়োরের খুব উপদ্রব ছিল। তবে তিনি পেছন দিকে ফিরে যা দেখেছিলেন তা
এমনই ভয়াবহ যে তিনি সেই ঘটনা ঘটার 1 সপ্তাহ পর মুখ দিয়ে কথা বলতে পেরেছিলেন। তাকে যেন বোবায় ধরেছিল। 1 সপ্তাহ তিনি বিছানায় শুয়েছিলেন, কারোর সাথে একটা কথাও পর্যন্ত বলতে পারেননি। তিনি কি দেখেছিলেন সেটা পরে বলছি। 1 সপ্তাহ এমনিভাবেই কেটে যায়। পরিবারের কেউই কিছু বুঝতে না পেরে দাদুকে কিছু একটা করতে বলেন। দাদু সঙ্গে সঙ্গে এক পুরোহিতকে ডেকে আনেন। সেই পুরোহিত স্থানীয় এক নামকরা পুরোহিত ছিলেন। তিনি বাড়িতে আসা মাত্র মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দেন মামার শরীরে। কিছুক্ষণ পর মামা ধীরে ধীরে বিছানায় উঠে বসেন, তবে তিনি জোরে কথা বলতে পারেন না। ফিস ফিস করে বলতে শুরু করেন যে তিনি কি দেখেছিলেন সেই দিন। তিনি বলেন, পেছনে ফিরে তিনি দেখেন একটা মানুষের কাটা মাথা একটা বলের মতো গড়িয়ে গড়িয়ে দূরের পথ দিয়ে তার দিকে এগিয়ে আসছিল। আর তার সঙ্গেই তিনি শুনতে পেয়েছিলেন এক অদ্ভুত পৈশাচিক হাসি। মামার মনে ছিল তিনি দৌড় শুরু করেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তারপর তার আর কিছু মনে নেই। সেই পুরোহিত মশাই বাড়ির সকলকে বলেন, সবথেকে বড় ভুল আমার মামা করেছিলেন যে ওই নিষিদ্ধ পথ দিয়ে বাড়িতে ফেরা। তারপরেই আমার মামা সেই পথের যে ভৌতিক কাহিনী প্রচলিত আছে সেটা জানতে পারেন। সেই পুরোহিত মশাই সবাইকে বলেন, 1970 সালে এই পথ দিয়েই গ্রামেরই এক ধনী ব্যক্তি তার বাড়িতে ফিরছিল। তার পরনে অনেক সোনার অলংকার আর সঙ্গে ছিল প্রচুর টাকা পয়সা। সেই পথ দিয়ে আসার সময় তিনি 2 জন দুষ্কৃতীর কবলে পড়েন। সেই 2 জন দুষ্কৃতী তার সমস্ত জিনিস লুট করে নেয় ঠিকই, কিন্তু তাকে নিস্তার দেয় না। সেই দুষ্কৃতীরা তাকে খুন করে, এবং শুধু খুন করে তারা ক্ষান্ত থাকে না। তারা সেই ধনী ব্যক্তির মাথা ধড় থেকে আলাদা করে দেয়, শরীরটা ফেলে দেয় অন্য প্রান্তে, আর মাথা গড়িয়ে দেয় সেই রাস্তায়। আর সেই ঘটনার পর থেকেই ওই পথ দিয়ে কেউ আসে না। সন্ধ্যের পর কেউ হাঁটাচলা করে না। সন্ধ্যের পর সেই পথ ধরলেই অনেকেই নাকি সেই একই দৃশ্য দেখেছে যা আমার মামা দেখেছিলেন। সেই ধনী ব্যক্তির অতৃপ্ত প্রেতাত্মা নাকি এখনো সেখানে ঘুরে বেড়ায়। আজও সন্ধ্যের পরে যদি কেউ সেই পথে ভুল করে যায়, তাদের সাথে কিছু না কিছু ঘটনা অবশ্যই ঘটে। কারোর হয় সেই কাটা মাথার দর্শন, আবার কারোর সাথে হয় কোনো অজানা সঙ্গীর দেখা, আবার অনেক সময় অন্য কোনো বিভীষিকাময় অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা, যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউই দিতে পারে না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। অর্পিতা ভৌমিক আমাদেরকে পাঠিয়েছে। অর্পিতাকে বলবো, তোমার স্টকে যদি আরো ঘটনা থাকে যেরকমটা তুমি বলেছো ঘটনার শুরুতে, অবশ্যই আমাদেরকে পাঠাবে। আর তোমরাও যদি ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে প্রত্যেক এপিসোডের মতোই আজকের এই স্পেশাল এপিসোডেও বলছি যে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কপি করে নেওয়া বা তুলে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনা পাঠিয়েছে হুমায়রা, পুরান ঢাকা, বাংলাদেশ থেকে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের আজকের স্পেশাল 300 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। হাই রাজদা, আশা করি তুমি এবং আমার প্রেতপক্ষ পরিবারের সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি হুমায়রা বলছি পুরান ঢাকা, বাংলাদেশ থেকে। এটা প্রেতপক্ষে লেখা আমার 3 নম্বর ঘটনা। যদি ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও। ঘটনার প্রথমেই বলি যে আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি, সারাদিন প্রচন্ড মজা করি। ফ্যামিলির সবাই এইটা জানে যে আমি ভূতের ঘটনা শুনতে খুব পছন্দ করি, যার জন্যে আমাকে অনেকে অনেক কথা বলে আর হাসাহাসি করে। বিশেষ করে আমার দাদু বলে, দেখিস এত ভূত করিস, তোকে আবার না সে দেখা দেয়। আজ তোমাকে যে ঘটনাটা বলবো হয়তো বেশি বড় নয়, কিন্তু গা শিউরে ওঠার মতো কিছু ঘটনা
আমার ছোট কাকা আর কাকির বিয়ে হলো 2023-এর 16ই ডিসেম্বর। ওনারা 2024 সালে বিয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ঢাকার বাইরে যাবে বলে ঠিক করলো। তাদের মধ্যে ঠিক হয় কোনো এক সমুদ্রের কিনারে যাবে কটা দিন কাটাতে। শেষমেশ ঠিক হলো তারা যাবে সেন্ট মার্টিন। ছোট্ট একটা কটেজ বুকিং করলো তারা। যারা সেন্ট মার্টিন দ্বীপের কথা জানো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আইল্যান্ড। সাগরের ঢেউ আর নীরবতার জন্যে সব থেকে ভালো জায়গা এই সেন্ট মার্টিন। কাকা আর কাকি সারা দিন ঘোরাফেরা করত আর রাতে শুধু সেই কটেজে ঘুমাতে আসতো। তবে এখানে বলে রাখি, কাকাদের কটেজের আশেপাশে অন্য কোনো কটেজ ছিল না। যে কটা কটেজ ছিল সেগুলো একটার থেকে অন্যটা বেশ কিছুটা তফাতে। সেই জায়গাতে মানুষ তো নেই বললেই চলে, খাবার হোটেলটাও ছিল অনেকটাই দূরে। যেহেতু সেই কটেজগুলোতে বেশিরভাগ কাপলরাই থাকতে আসে, তাই হয়তো এমন ব্যবস্থা। কারোর প্রাইভেসি যাতে নষ্ট না হয় সেই জন্যই কটেজগুলো হয়তো একে অপরের থেকে এতটা তফাতে বানিয়েছিল হোটেল কর্তৃপক্ষ। আমার কাকা যখন হোটেলের রিসেপশনে কথা বলছিল যে কোন কটেজ তাদের বরাদ্দ হয়েছে, তখন আমার কাকি খেয়াল করলো যে একটা কম বয়সী ছেলে 22 কি 23 বছর বয়স হবে, এক কোনায় দাঁড়িয়ে ওনাদের কথা শুনছে। আমার কাকি ওকে দেখেছে, তাই ও ওইখান থেকে মুখ লুকিয়ে সাট করে চলে যায়। পরে কাকাদের কটেজ যখন নির্ধারণ করা হলো, রিসেপশন থেকে ওদের কটেজে মালপত্র ওই ছেলেটাই নিয়ে যায়। যাওয়ার পথে আমার কাকি কাকাকে বলল, আরে ওই ছেলেটাকে দেখো, কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তুমি যখন কথা বলছিলে রিসেপশনে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। কাকা তখন কাকিকে বলল, আরে ওসব চিন্তা বাদ দাও তো, এতটা জার্নি করে এসছো, কি দেখতে কি দেখেছো? আরে আমরা অপরিচিত তো, হয়তো আমাদের দিকে তাকিয়ে কিছু একটা ভেবেছে। হঠাৎ করেই সেই ছেলেটা তখন বলল, নিন আপনাদের কটেজ এসে গেছে। এই কথা বলে মালপত্র রেখে সেই ছেলেটা কাকা আর কাকির দিকে এক অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। কাকি বলল কাকাকে, দেখো ছেলেটা কেমন ভাবে তাকালো, যেন বলতে চাইছে সাবধান হয়ে থেকো। কাকা অমনি আমার কাকিকে বলল, তুমি আবার মানুষের মন পড়তে শুরু করলে কবে থেকে? কাকি কাকার সাথে আর বেশি কথা বাড়ালো না। তারা সেই দিন রেস্ট করলো আর কোথাও বের হলো না। রাতে খাবারের সময় আমার কাকা হোটেলে কল দিয়ে বলল আজকে তারা খেতে যাবে না, বড্ড টায়ার্ড, তাই রুমেই খাবার দিয়ে যেতে। তবে অদ্ভুত ব্যাপার, সকালের সেই ছেলেটাই তাদেরকে খাবার দিতে আসে, কিন্তু তার তাকানোর মধ্যে সেই একটা সাবধানী ভাব, যেটা এবার কাকাও লক্ষ্য করলো। তাকানোটা অদ্ভুত, সত্যি যেন সে বলতে চাইছে সাবধান, সামনে বিপদ। কটেজের সামনেই ছিল সিঁড়ি আর তার ঠিক সামনেই সমুদ্র। রাতের নিঃশব্দ পরিবেশ, চাঁদ উঠেছে আর মাঝে মাঝে সেই চাঁদকে কালো মেঘ ঢেকে দিচ্ছে। জায়গাটা শান্ত থমথমে। তার মধ্যে কাকা কাকির কটেজের সামনে কোনো মানুষ নেই। এই নীরবতা অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার কাকিকে বড়ই অস্থির করে তুলছিল। রাতের খাবার খেয়ে আমার কাকা ওয়াশরুমে যায় ব্রাশ করতে, আর আমার কাকি কটেজের বাইরে তাদের খাবার দাবারের প্লেটগুলো রেখে আসে, যেই প্লেটের মধ্যে কিছু মাংসের টুকরো আর হাড্ডি পড়েছিল। কাকা বলেছিল ঘরেই রাখতে, কিন্তু কাকি বলে যে ঘরে রাখলে মাংসের গন্ধ ছাড়বে। তারপর ব্রাশ করে দুজনেই শুয়ে পড়ে। আমার কাকা অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু কাকির চোখে ঘুম নেই, মোটেই ঘুম আসছে না। এপাশ ওপাশ করে চলেছে। রাত তখন 2টো কি 2:30 হবে। আমার কাকি কটেজের বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। আওয়াজটা ঠিক এমন, খালি চিপসের প্যাকেট হাতে নিয়ে কেউ যদি মোচড়ায় তাহলে যেমন একটা খচ খচ শব্দ হয়, এই শব্দ ঠিক তেমনই। সেই আওয়াজ প্রায় আধ ঘন্টা অবধি চলল। তারপর আগের মতোই সব নীরব হয়ে গেল। এখানে বলে রাখি, তারা 4 দিন ছিল ওইখানে, আর 4 দিনই রাতের বেলায় ঠিক এক সময় ওই একই আওয়াজ হতো, আধ ঘন্টা কি 40 মিনিট ধরে। তারপর সব চুপচাপ। তবে সকালবেলায় কাকি কটেজের আশেপাশে কোনো চিপসের প্যাকেটই খুঁজে পায়নি। আর সত্যি কথা বলতে, প্রত্যেকটা কটেজেরই আশেপাশের জায়গা একেবারে রেস্ট্রিক্টেড এরিয়া। রাতে অন্য কেউ অপর কারুর কটেজের সামনে কখনোই যাবে না, বা যাওয়ার পারমিশনও নেই। তাহলে আওয়াজটা করতো কে?
এখানে বলে রাখি, এই সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে খবরের চ্যানেলে প্রায়ই শোনা যায় যে এই সমুদ্রের কিনারায় নাকি মাঝে মাঝেই ডেড বডি পাওয়া যায়। কাকির মনে এই কথাটা আসে যে তাহলে কি সেই মৃত ব্যক্তিদের অতৃপ্ত প্রেতাত্মারা এইসব এলাকায় ঘুরে বেড়ায়? যাই হোক, কাকারা তো ওইদিকে ছুটি কাটাচ্ছে, এইদিকে বাড়িতে আরেক আজব কাণ্ড ঘটতে শুরু করে। একদিন আমি ঘর থেকে শুনতে পাই পাশের ঘর থেকে মা আমাকে ডাকছে। আমি রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই। তারপর হঠাৎ মনে পড়ল মা তো এই সময় বাড়িতেই থাকে না, বাইরে কাজে গেছে। এরকমই আরো ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, সব এখানে লিখছি না। এবার যখনকার ঘটনা লিখছি তখন আমার কাকি আর কাকু ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছে। আমার কাকি একদিন আমার কাছে দৌড়ে আসলো। রাত তখন 10টা বাজে। আমি কিচেনের ডিনার রেডি করছি, বাসায় আমরা দুজন ছাড়া কেউই নেই। এমন সময় কাকি এসে আমাকে ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আমি তো অবাক। আমি কাকিকে বললাম, কি আবার হবে, কিছু তো হয়নি, আমি তো কিচেনে কাজ করছি। এই শুনে আমার কাকি তো অবাক। কাকি নাকি বিছানায় শুয়েছিল, এমন সময় নাকি অনেক জোরে আমি চিৎকার করে ওনাকে ডাকি, তাই তো উনি হন্তদন্ত হয়ে ছুটে আসে আমার কাছে। আজকে এই অবধি রাখছি। যদি বাকিটা জানতে চাও দাদা, তাহলে আমাকে জানিও, আমি লিখে পাঠাবো। আজকাল বাসার সবার সাথেই আজব কিছু জিনিস হচ্ছে। আমার কাছে অনেক ঘটনাই আছে, আর আমি আমাদের পরিবারের জন্য আরো ঘটনাও কালেক্ট করছি। তার সাথে আমার বাসার ঘটনা তো আছেই। ভালো থেকো দাদা, আমার জন্য প্রার্থনা করো। সবাইকে আমার ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। হুমায়রার পাঠানো এই ঘটনাটা অমীমাংসিতই থেকে গেল, তবে খুবই অদ্ভুত। যেটা আমি ভাবছি সেটা হচ্ছে ওদের বাড়িতে কোনো অপদেবতার বাস অবশ্যই আছে, সেটা তো 100% শিওর। তবে আমি হুমায়রাকে বলবো এর প্রতিকারের জন্য তোমাদের অবশ্যই কিছু একটা করা উচিত। কেমন লাগলো তোমাদের হুমায়রার ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কমেন্ট করবে যে এই ঘটনার কি শেষ হলো বা ঘটনার শেষ অংশ তোমরা শুনতে চাও কিনা। চলে যাব আজকের চতুর্থ এবং শেষ ঘটনায়। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 300 নম্বর এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। কেমন আছো রাজদা? আমি খাগড়াছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। এটা আমার আঙ্কেলের এক বন্ধুর থেকে শোনা ঘটনা। আমি ওনার আসল নাম উল্লেখ করলাম না, তবে অবশ্যই একটা ছদ্মনাম ব্যবহার করছি। এটা প্রেতপক্ষে পাঠানো আমার 4 নম্বর ঘটনা। আমার নাম গোপন রাখার অনুরোধ রইল। এবার ঘটনা শুরু করা যাক। যে ব্যক্তিকে নিয়ে ঘটনা তার একটা ছদ্মনাম দিলাম শাহেদ হোসেন। বয়স 32, পেশায় একজন ইলেকট্রিশিয়ান। স্থান ফুলতলা, খুলনা। সময়কাল 2014 সালের অগাস্ট মাস। শাহেদ একজন পেশাদার ইলেকট্রিশিয়ান। একবার তাকে ডাকা হয় ফুলতলার একটু ভেতরের দিকে একটা পুরনো বাড়িতে একজন বয়স্ক ভদ্রলোকের বাসায়। শাহেদ সেই বাড়িতে পৌঁছানো মাত্রই সেই ভদ্রলোক তাকে বলে, বাড়ির লাইট প্রায়শই বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে ফ্যান ফ্রিজ নিজে থেকেই চালু হয় বন্ধ হয়, কি সব যে ঘটছে বোঝা যাচ্ছে না। শাহেদ যখন সেখানে পৌঁছায় তখন বিকেল 5টা। তিনি দেখতে পান বাড়ির বাইরের অংশ অনেকটাই ভাঙাচোরা, কিন্তু বাড়ির ভেতরের অংশ বেশ পরিষ্কার। কাজ করতে করতে শাহেদের সন্ধে হয়ে যায়। হঠাৎ করেই বাড়ির লোকজন শাহেদকে বলে, আপনি একটু জোরে কাজ করুন, তাড়াতাড়ি করুন, সন্ধ্যের পর আমরা কেউ এই ঘরে থাকি না। শাহেদ সেই কথায় তেমন গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান। রাত 8টা নাগাদ শাহেদ খেয়াল করেন যে কাজ করতে করতে বেশ অনেকটাই সময় কেটে গেছে। শাহেদ হঠাৎ করেই সেই ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করে। তারপর তিনি স্পষ্ট শুনতে পান পেছন থেকে কেউ ফিস ফিস করে বলছে, তুমি চলে যাও এখান থেকে। শাহেদ কাজ করতে করতে ভাবছিলেন যে নিশ্চয়ই কেউ মজা করছে। তিনি ঘুরে তাকিয়ে দেখেন কেউ কোথাও নেই। হঠাৎ পুরো বাড়ির আলো চলে যায়, অথচ শাহেদ লক্ষ্য করে আশেপাশের বাড়িগুলোতে আলো জ্বলছে। এই অবস্থায় শাহেদ মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই ঘর থেকে কাজ গুটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে,
এখানে বলা হয়নি যে শাহেদ একটা লম্বা মইয়ের সাহায্যে সেই মইয়ের একেবারে ওপরে বসে কাজ করছিল। সেই মই থেকে নেমে এসে সে দেখে সেই ঘরের দরজার সামনে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। বাইরে থেকে যে আবছা আলো সেই নারী মূর্তির মুখে এসে পড়েছে, তাতেই সে স্পষ্ট বুঝতে পারছে সেই নারী মূর্তির মুখে হালকা হাসি। শাহেদ হঠাৎ করেই সেই নারী মূর্তিকে দেখে স্থির হয়ে যায় আর সে বলে, আপনি কে? ঠিক সেই সময় সেই নারী মূর্তি এক পৈশাচিক হাসি দিয়ে চিৎকার করে ওঠে আর ঘরের মধ্যে ঢুকে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। শাহেদ চিৎকার করতে করতে ঘর থেকে দৌড়ে বার হয় আর বাড়ির গেটের কাছে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। শাহেদের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সেই বাড়িরই কোনো একটা ঘরে সে শুয়ে আছে। গতকাল সন্ধে থেকে এখন পর্যন্ত সে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর থেকে সে ওই বাড়ির ধারে কাছেও কোনোদিন যায়নি। পরবর্তীতে জানা গিয়েছিল সেই বাড়িতে 1995 সালে এক নারী আত্মহত্যা করেছিলেন। সেই সময় সেই ঘর এক দম্পতিকে ভাড়া দেওয়া হয়েছিল। সেই মৃত নারীর স্বামী তাকে প্রত্যেকদিন শারীরিক নির্যাতন করতেন আর তারপর একদিন যখন তার স্বামী বাড়িতে ছিল না সেই সময় সে ওই ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই ওই বাড়িতে নানান রকম অদ্ভুত ঘটনা ঘটে। জিনিসপত্র সরে যায়, মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়, ঘরে কেউ না থাকলেও দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। শাহেদ নিজের এই অভিজ্ঞতার কথা বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শুনিয়েছে আর কেউ তাকে আজও জিজ্ঞাসা করলে এই ঘটনার কথা সে বলে। সেই রাতের কথা আজও ভাবলে শাহেদের বুক কেঁপে ওঠে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। কোনো ঘরে যদি কোনো আত্মহত্যার ঘটনা ঘটে যায় তাহলে সেই ঘর অভিশপ্ত হয়ে ওঠে। এরকম ঘটনা কিন্তু আমরা অনেকবার শুনেছি আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে। অনেক ঘটনা এমন এসছে আর ভবিষ্যতেও আসবে, কেননা এরকম ঘটনা কিন্তু খুবই কমন। আজকের এই 4টে ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার সময় হয়ে গেছে তোমাদের কমেন্ট পড়ে নেওয়ার পালা। চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা সহদেব, লিখেছে দাদাভাই ঘটনাগুলো খুব খুব সুন্দর হয়েছে। কমেন্ট করেছে সোনালী রয় চৌধুরী। পিকু চন্দ্র মঞ্জিত 530 লিখেছে অনেক কষ্টের মধ্যে আছি রাজদা, CISF এর ট্রেনিং এ তাও ব্রেকফাস্ট আর লাঞ্চ টাইমে তোমার গলায় বলা ঘটনাগুলো শুনতে চলে আসি। লাভ ইউ রাজদা অ্যান্ড প্রেতপক্ষ অল ফ্যামিলি মেম্বার্স, লাভ ফ্রম আসাম, জয় হিন্দ। কমেন্ট করেছে সুব্রত রয়, তন্ময় মণ্ডল, সৌজাত্য ঘোষ, অভি স্টুডিও, SJ ভ্লগ, সোমনাথ দাস, জয়া বণিক, শ্যাডো ওয়ারিয়ার। সুতপা নাগ লিখেছে দুটো ঘটনাই বেশ ভালো লেগেছে, তবে শেষের ঘটনাটা বেশি ভালো লাগলো। ভাবতেই অবাক লাগছে আর মাত্র কটা এপিসোড পরেই আমরা পৌঁছে যাব বহু অপেক্ষিত 300 নম্বর এপিসোডে। অনেক অনেক শুভেচ্ছা রইল রাজদা। আমাদের একটা আবদার আছে, 300 নম্বর এপিসোড কিন্তু 1 ঘন্টার মহা এপিসোড করতে হবে। কমেন্ট করেছে স্বপ্না বাজল, আশিক MD, অজন্তা হোর, অমিতা ঠাকুর, No One লিখেছে রাজদা দ্বিতীয় ঘটনাটা খুবই অসাধারণ আর এই রকম ঘরের একটা ইনভেস্টিগেশন করার দরকার, এইভাবেই চালিয়ে যাও রাজদা। কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয়, ঝুমা দাস, মোহাম্মদ মঞ্জু, পাপড়ি চক্রবর্তী লিখেছে আজও আবার এসে গেছি রাজদা একদম অন টাইম ভয় পেতে। কমেন্ট করেছে গীতা গোস্বামী, একলা পথের পথিক রে ভাই আর অন্তিম স্যাড মুভমেন্ট। এই সবকটা কমেন্টই এসছে বাংলাদেশের নাটোরের ভৌতিক খামার বাড়ির ঘটনা প্রেতপক্ষের 297 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের এই স্পেশাল 300 নম্বর এপিসোড আজকে এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড থেকে আমাদের আবার 400 নম্বর এপিসোডে যাওয়ার জার্নি শুরু হবে। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।